একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে থেকে গুন্ডা দমন আইন সেটা কার্যকরী হলো, কি বলবেন? একটা বড় আইন আপনারা কার্যকরী করলেন আজকে। দরকার ছিল, প্রয়োজনের ডাক দরকার ছিল। সাধারণ মানুষের 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমানদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। নতুন কি আইন আনছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, গুন্ডা দমন বিল। বিজেপি গুন্ডা দমন বিল আনছে। ওরা আমাদের কি গুন্ডা দমনের ভয় দেখাচ্ছে? বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। ওদের দলের সভাপতি দেখছি 2-3 দিন আগে বক্তৃতায় বলছেন, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরা মিটিং করতেন, হিন্দু মহাসভা মিটিং করতো, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাদেরকে ইটপাটকেল ছুটতো। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন বললে বিতর্ক হয়ে যাবে। দেখুন, খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিবৃতি দিয়েছিলেন, এবং সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তার পার্টি মেনে নিত, বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট উইথড্র করতে না বাধ্য করা হতো, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সন্তুলন যেখানে গিয়ে পৌঁছেছে, এটা পৌঁছতো না। ধর্ষণ করেছেন, ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা, বারুইপুর ঘটনার নয়ামোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়ে। দর্শক, জোর করে শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন পাশ করলেন, যেই আইন দিয়ে মুসলিমদেরকে দমন করতে চান, মুসলিমদেরকে দাবিয়ে রাখতে চান। দর্শক, শুভেন্দু অধিকারী আসলে সমস্যাটা কোথায়? উনি কেন মুসলিমদেরকেই দাবিয়ে রাখতে চায়? মুসলিমদেরকে এতটা ভয় কেন উনি পায়? বলুন দর্শক, উত্তর দিন। দর্শক, আমার জানা মতে পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে বহুত বাড়ি আছে এমন, যে একই বাড়িতে হিন্দুরাও থাকতেছে, মুসলিমরাও থাকতেছে, এবং তাদের সম্পর্কটা এতটাই ভালো যে তারা ছোটবেলা থেকেই বন্ধু হিসেবে বড় হয়েছে, এবং একজনের দুঃখ কষ্টে আরেকজন পাশে দাঁড়ায়, এমন আছে। কিন্তু সেই সব ফ্যামিলিতে ফাটল ধরানোর জন্য, সেই সব বন্ধুত্বকে ভাঙার জন্য শুভেন্দু অধিকারী এ কেমন আইন পাশ করলো? দর্শক, টিএমসিকে শায়েস্তা করার জন্য, আইএসএফকে শায়েস্তা করার জন্য এমন আইন কি পাশ করলেন? আর আইনটা কি আপনি একবার ভাবুন। এমন একটি আইন উনি বানালেন, উনি মন মতো মন গড়া একটি আইন বানালেন, যার সাথে বিরোধ হবে। যেই লোকটি রাস্তায় তার বিরুদ্ধে কথা বলতে নামবে, তাকেই উনি গ্রেফতার করবেন, এবং এই গ্রেফতার 1 বছরের নিচে ছাড়া হবে না। এই যাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে 1 বছরের নিচে ছাড়া হবে না। কোনো প্রকার তারা আদালতের যেতে পারবে না, কোনো প্রকার তারা কোনো কোর্টে মামলা করতে পারবে না। মানে 1 বছর পর্যন্ত তাদেরকে ওই জেলের ভিতরে পৌঁছতে হবে। এটা কেমন আইন দর্শক? এই যে বারুইপুরে উস্কানি দিছে, বারুইপুরে উস্কানি দিয়ে লাহেক আলীকে যেই গ্রেফতারটি উনি করেছেন, এই গ্রেফতারটি যদি আজকের দিনে করতো না, এখন এই আমি যে সময় আপনারা ভিডিওটি দেখতেছেন, এই সময় যদি
লাহেক আলীকে গ্রেফতারটি করতো তাহলে প্রথমেই ওনাকে জেলে ঢুকিয়ে দিত এবং 1 বছর পর্যন্ত ওনাকে জেল খাটতে হতো, তারপরে আদালতে দেখা পেত আর কি, আদালতের দেখা পেত। দর্শক, কি ওনার দোষ? ওনার দোষ তো প্রমাণিত না, আর কোনোভাবে এটার তো প্রমাণও দিতে পারবে না শুভেন্দু অধিকারী। কীভাবে দিবে? সেখানে বারুইপুরে নাবালিকার যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে উদ্দেশ্য করে পুলিশ যখন কেসটি নেয়নি তখন জনরোষ সৃষ্টি হয়েছে সেখানে, আর সেই জনরোষে এই লাহেক আলী উনি নেতৃত্ব দিয়েছেন। তো উনি নেতৃত্ব কেন দিলেন সেই কারণে ওনাকে গ্রেফতার করেছে। এবং যেই দিন ওই ছেলেটি জনরোষে মারা যায়, একটি ছেলেকে তো পিটিয়ে মারা হয়েছে ওখানে, সেই যখন পিটাপিটি হইতেছে তখন উনি ওখানে ছিলেন না, তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। আইএসএফ করে এই কারণেই গ্রেফতার করা হয়েছে, এটা আমরা শুনেছি দর্শক, এরকম প্রমাণ আমরা পেয়েছি। শুভেন্দু অধিকারী বলতেছেন ভদ্র হয়ে চলুন, অন্যের কানে ফু না দিয়ে নিজের ধর্ম পালন করুন। আপনি ধর্মটা পালন করতে দিচ্ছেন কোথায়? আপনি এয়ারপোর্টে মসজিদ ভেঙে ফেলতেছেন, শুধু এয়ারপোর্টে না সরকারি জায়গা বলে ভেঙে ফেলতেছেন। এই এয়ারপোর্ট হওয়ার আগে এখানে মসজিদ হয়েছে, তো সেই মসজিদকে আপনি এখন সরিয়ে দিচ্ছেন। আপনি পারতেন না মসজিদ থেকে সরাসরি বাইরে একটি রাস্তা তৈরি করে দিতে? আপনি পারতেন না এয়ারপোর্টটা একটু সাইডে করতে? যদি এখানে মসজিদটা না ভেঙে আপনি পারতেন না কাজ করতে? এখানে মন্দির হলে, এরকম একটি ঐতিহ্যবাহী পুরনো মন্দির হলে আপনি কখনো ভাঙতেন না। শুভেন্দু অধিকারী সাহেব, আপনি কখনো এই মন্দির ভাঙতেন না। এবং একদিকে মুসলিমদেরকে শায়েস্তা করতেছেন, তাদেরকে বলতেছেন আপনারা মুখ বন্ধ করে আপনাদের ইবাদত করুন, আপনাদের ধর্ম পালন করুন। আবার অন্যদিকে রথ যাত্রায় হিন্দুদেরকে প্রতিটা মন্দিরে আপনি 5 লক্ষ টাকা করে দিচ্ছেন। তো এটা একই দেশে এটা 2 রকমের বিষয়টি হয়ে গেল না দর্শক? অন্যদিকে অগ্নিমিত্রা রায় উনি বলতেছেন অ্যান্টি ইন্ডিয়ান পড়াশোনা ব্রেন ওয়াশ করতে দেব না। মানে মাদ্রাসাতে পড়ালেখা করলে নাকি ব্রেন ওয়াশ হয়, মাদ্রাসাতে পড়ালেখা করলে নাকি ভারত বিরোধী হয়ে ওঠে, মাদ্রাসাতে পড়ালেখা করলে নাকি নরেন্দ্র মোদীর পিছনে কিভাবে গুলি করতে হবে সেটা শেখা যায়, এমনটি দাবি তাদের। দর্শক, মাদ্রাসাতে ইলম শেখায়, মাদ্রাসাতে কোরআনে হাফেজ হয়, আলেম হয়। এখানে তো কোনোভাবে এইসব জঙ্গি টাইপের কোনো লেখাপড়া তো এখানে হয় না। এটাকে এখন বলতেছেন মাদ্রাসাগুলোতে চেক করব, মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেব। এটা কি দর্শক? শুভেন্দু অধিকারী সরকার কি শুরু করেছেন? এভাবে চলতে থাকলে তো হিন্দু মুসলিম সবাই বিপদে পড়ে যাবে। দর্শক, আর বর্তমানে আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গে যতগুলি চ্যানেল রয়েছে সবগুলি এখন শুভেন্দু অধিকারীর। তার প্রশংসা করতে করতে তাদের এই যে জিহ্বা আছে না, জিহ্বার ছাল উঠে গেছে শুভেন্দু অধিকারীর। এখন পর্যন্ত যে কোনো একটি রিপোর্টারকে আপনি দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে, শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতে? আপনি কখনোই দেখবেন না। দর্শক, আরামবাগ টিভি থেকে বলতেছিলেন শফিকুল, আমি একটু আগে ভিডিওটি দেখলাম, বলতেছেন যে কেমন লাগে গুন্ডা দমন আইন পাশ করেছেন শুভেন্দু অধিকারী, কেমন লাগে? এটা বেশি দিন টিকবে না, এটা আদালতে যাচ্ছে, আদালতে অনেকেই মামলা ঠুকেছেন,
তো এটাকে বাতিল করা হবে খুব শীঘ্রই। আপনারা যারা ভয় পেতেছেন যে গুন্ডা দমন আইনে তো যে কোনো ছোটোখাটো ঝামেলা যদি বিজেপির কোনো নেতা বা নেতা ফেতার সাথে হয়, নেতা খাতার সাথে হয়, তাহলে তো আমাদেরকে জেলে নিয়ে যাবে এবং 1 বছর পর্যন্ত আটকে রাখবে। তো এটা ভয় পাবেন না, এটা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শুভেন্দু অধিকারী নিজের ইচ্ছে মতো আইন পাশ করবে আর সেটা চলবে, এটা হবে না। শুভেন্দু অধিকারী ওই যে এনকাউন্টার করেছে না প্রভাসকে, ওটারও জবাব দিতে হবে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য শুভেন্দু অধিকারী সহ মানে শুভেন্দু অধিকারী যে বলেছেন এই কথাগুলো যে আমি পাশ করে ফেলেছি, সে ভিডিও ফুটেজ আপনাদের জন্য রেখেছি, সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। দর্শক সেই ভিডিও ফুটেজ না দেখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা, বারুইপুর ঘটনার নয়ামোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মানে ওনার বাড়ির লোককে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মানে যিনি ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর মেয়েটার ফ্যামিলি কি পেল? মেয়েটার ফ্যামিলি পেল একটা লাশ আর বঞ্চনা। গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় রাখবে যে একটা সময় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেপ নিয়ে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি বা আপনারা উৎসবে ফিরুন, এই কথার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটা সরকার চেঞ্জ করে দিয়ে নতুন সরকার নিয়ে আসলাম। এখন নতুন সরকার আবার ধর্ষণকারীর ফ্যামিলিকে দিচ্ছে 25 লক্ষ টাকা। আর যে মেয়েটির সাথে এত নোংরা জঘন্য ঘটনা ঘটলো, সেই মেয়েটি পেল একটা লাশ, সেই মেয়েটির পরিবার পেল একটা লাশ, মেয়েটিকে হারালো আর তার সাথে পাচ্ছে এত বঞ্চনা। অ্যান্ড তার সাথে আবার ওনাদের রুলিং গভর্নমেন্ট বলছে, রুলিং গভর্নমেন্টের কিছু মানুষ মানে দিলীপ ঘোষের মতো মানুষ বলছে সংখ্যালঘু মেয়ে মরেছে তার জন্য কেন এত গায়ে জ্বালা ধরছে। বা তিলোত্তমার মায়ের মতো পানিহাটির এমএলএ যে কাকিমা, উনি আবার বলছেন যে আমার মেয়ের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলই হতে পারে না, আমার মেয়ে হসপিটালের মধ্যে সেফ জোনে ছিল, তার মানে কি বাড়ির বাইরে কোনো মেয়ে গেলে তাকে রেপ করা হবে? তার মানে সব মেয়েই বাড়ির ভেতরে থাকবে? আর কাকিমার যখন মেয়ের সাথে এরকম হয়েছিল তখন কাকিমা কোথাও বাড়ি বাড়ি গিয়ে বলেনি আমার মেয়ের সাথে এরকম হয়েছে তোমরা রাস্তায় নামো, কাউকে গিয়ে বলতে হয়নি। আমাদের মধ্যে বিবেক কাজ করেছিল, আমরা নিজেরা রাস্তায় নেমেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে কাকিমা মানে 2 মাস হলো এমএলএ হয়েছেন আর 2 মাসে আপনার ভোল পাল্টে গেছে, আপনি নিজেকে একটা এমন ভাব দেখাচ্ছেন, মানে আপনার মতো জঘন্য নোংরা মহিলা আর একটাও হয় না পশ্চিমবাংলার বুকে। আপনি তিলোত্তমার মা, আপনাকে বলতে লজ্জা করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। ধর্ষণকারীকে 25 লক্ষ টাকা ধর্ষণকারীর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, আর যিনি ধর্ষিতার ফ্যামিলি এখনো পর্যন্ত আরো 3 জনকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, মানে 3 জন এখনো বিচার পায়নি, মানে ধর্ষিতার ফ্যামিলি এখনো বিচার পায়নি। ওই 3 জনকেও যদি সেম ভাবে এনকাউন্টার করা হয় তবেই আমি মানবো যে হ্যাঁ সত্যিকারের পশ্চিমবঙ্গে বিচার পেয়েছে। কাকে ঢেকে রাখার জন্য যে মানে কে মাথা আছে এই ঘটনার পেছনে যে এইভাবে ঘটনাটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কোশ্চেন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের কোশ্চেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই। ধর্ষণ করলো সে গণপিটুনিতে তার খতম হয়ে গেল কিস্তা। তাহলে এবার আপনারা বলুন যে গণপিটুনিতে তার কিস্তা খতম হয়ে গেল, তার বাড়িতে চাকরি পেল, তার বাড়িতে টাকা পেল, তাহলে আপনাদের কি ফায়দা হলো বলুন না? আপনাদের কি ফায়দা হলো? কিচ্ছু হলো না তো। আপনারা শুধু আন্দোলন করলেন আর কি করলেন, ওই মিছিলে বেরোলেন, দিয়ে আপনাদেরকে জেলে ভরছে। তার মানে বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। আপনারা বুঝতে পারেননি না, পাল্টানো দরকার। যেটা আর্জি করা হয়েছিল তিলকে তাল বানানো, তো সেইটার জন্য এটা একটু পাল্টানো দরকার। ব্যাপারটা বুঝুন। আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল তখন এতটা উদ্ধত দেখাতে পেরেছেন? মানে ডিম মারা, ডিম চোরাই করা, এগুলো করতে পেরেছেন? করতে পেরেছেন। তখন কোনো ব্যাপার ছিল না।
তখন হচ্ছে মারামারি, দাঙ্গা এবং হচ্ছে পদত্যাগ চাই, কি দফা 1, দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এরকম করে স্লোগান চালাতে পেরেছেন। এখন সেটা পারছেন? পাল্টানো দরকার। একটু বুঝতে হবে, বুঝলেন? একটু বুঝতে হবে যে দেখুন, তখনকার ধর্ষিতার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছিলেন, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। দেখুন, এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না? এইগুলো আন্দোলন করলে হবে না, বুঝতে পারলেন? আন্দোলন করলে হবে না। এই সিনেমা দেখেন তো নাকি? হ্যাঁ, ওই ভোজপুরি সিনেমাগুলোতে দেখেন তো? সরি, না ভোজপুরি নয়, ওই তামিলনাড়ু না কি একটা বই, মানে সিনেমাগুলো দেখেন তো? খুব মানে খাতারনাক, কিন্তু তারা কিন্তু বিশাল শিক্ষিত, ঠিক আছে? তো তাই জন্য কিন্তু তাদের দিমাগটা কিন্তু ভালো চলে। আমরা যেগুলো দেখি বাংলা মুভিতে, ওইগুলো সবই ডুপ্লিকেট, তো সব ওই তামিলনাড়ু মুভিতে হয়। বিশাল শিক্ষিত, তো তাই ওখানকার যে কি এসছে একটা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু খুব ভালো কাজ করছেন। তো ওই সিনেমা দেখছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ওই সিনেমা দেখে রেখেই সমস্ত কিছু চলছে। দেখুন, একটা কথা বলি, যেখানে ধর্ষকদেরকে মালা পরিয়ে সিট দেওয়া হয়, সেখানে ভাবতে পারছেন যে ধর্ষকদেরকে আপনাদের মানে কথা অনুযায়ী তাদেরকে জেলে ভরবে? কখনো না, কখনো না। দেখুন, একটা জিনিস লজিক বুঝতে হবে, কখনোই এই কাজটা করতে পারে না তারা, তাহলে তো নামটা বদনাম হয়ে যাবে। তাদের দলে একটা ওয়াশিং মেশিন আছে, যেখানে চোর, ছ্যাচোর, গুন্ডা, হ্যাঁ, মাফিয়া যারা আছে, তারা কিন্তু ওই ওয়াশিং মেশিনে ঢুকলেই তাদের ক্লিন করে, পরিষ্কার করে, নতুন করে একটা দল গঠন করে দেয়া হয়। যেমনটা বালিশচাটা দল এখন আপাতত মানে ক্লিন হচ্ছে। তো এইগুলো বুঝতে হবে। তো বুঝতেই পারছেন। কিন্তু ওই যে ফেলাপতি না কি বলছে, নামটা ভুল বলতে পারি, সরি, কিন্তু হচ্ছে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। সেখানকার প্রশাসনদেরকে বলে দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা বাড়িতে ফেরে, তাদেরকে রীতিমতো গাইড করে নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা না বললেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার কারণে এই যে গুন্ডাগার্দিগুলো করা, এইগুলো কম ছিল, ঠিক আছে? এটা কিন্তু বলতেই হবে। আর দেখেছেন কতটা শিক্ষিত, যার কারণে বলেছে যে মেয়েদেরকে যদি টিউশন পড়ে বাড়িতে ফেরে, তাদেরকে কিন্তু রীতিমতো জায়গা মতো পৌঁছে দিতে হবে, মানে বাড়ির পর্যন্ত পৌঁছে দিতে হবে। কেননা অনেক তো রাক্ষস আছে, তাই না? রাস্তাঘাটে কুত্তা, রাক্ষস সেই বসে থাকে মানে ফাঁদ পেতে, তো তাদের হাত থেকে বাঁচানোর জন্য এইরকম একটা উদ্যোগ নিয়েছেন। সত্যি স্যালুট জানাই। বলতেই হবে, ওনার বুদ্ধি আছে। তো সবাই কি সমান হয় নাকি? পাল্টানো দরকার। সবকিছু উল্টো পাল্টা হচ্ছে তো, তাহলে কি পরিবর্তন কেমন লাগছে? আরো ভালো লাগবে, চিন্তা করবেন না, পাল্টানো দরকার। নিজেদের বুদ্ধিগুলোকে পাল্টান, তো পাল্টান। হ্যাঁ, আন্দোলন করুন, বসে বসে আন্দোলন করুন, ইট ছোড়া খান, ডিম ছোড়া খান, হ্যাঁ, এইগুলো খাবেন। হ্যাঁ, পাল্টানো দরকার। দেখেছেন ওই যে যেটা হলো বারুইপুরের ঘটনাতে, দেখছেন এই যে ডিজে বাজিয়ে, হ্যাঁ, মারচোর গানে রীতিমতো ডান্স করছে, এগুলো পাল্টানো দরকার। দেখেছেন এককালে এরাই প্রতিবাদ করছিল আরজিকরের টাইমে। আরজিকরের টাইমে এরা কিন্তু প্রতিবাদে নেমেছিল, আর এখন সেটা কি করছে, তার অপোজিট করছে। মানে প্রতিবাদটা এখন হয়ে গেছে ডান্সে পরিণত, বুঝতে পারলেন? পাল্টানো দরকার দিমাগ। একটু মাইন্ড গেম খেলুন তো আপনারা।
দেখুন, খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিবৃতি দিয়েছিলেন এবং সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তার পার্টি মেনে নিত, বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট উইথড্র করাতে না বাধ্য করা হতো, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সন্তুলন যেখানে গিয়ে পৌঁছেছে এটা পৌঁছতো না। মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে খারেজি মাদ্রাসা অর্থাৎ দারুল উলুম দেওবন্দের বিরাট অবদান রয়েছে, যে অবদান স্বয়ং আরএসএস এর নেই। পশ্চিমবঙ্গে একটা মাদ্রাসা এরকম উদাহরণ দিতে পারবেন যে মাদ্রাসাতে অপকর্ম করা হয়, যাদের আইডিওলজিকে পশ্চিমবঙ্গের বুকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই সাভারকাররা যেখানে মুচলেখা লিখে দেয়, সেখানে ওই খারেজি মাদ্রাসা থেকে পড়া আলেম সাহেবরা নিজের গলায় রশিটা দিতে পর্যন্ত দ্বিধাবোধ করেননি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। এই দেশ বিভাজনের রাজনীতি, এই মানুষ বিভাজনের রাজনীতিতে গিয়ে কাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন? যতবার মাথা চাড়া দেয় জনগণের ইস্যু, ততবার এই শ্রমিক বাবুরা ধর্মের মেরুকরণ করার চেষ্টা করে। যে মানুষটা ইসলাম ধর্মের নীতি আদর্শকে মেনে চলে, সে যতটা মৌলবাদ, একজন সনাতনী যে তার সনাতন ধর্মটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে ধর্মীয় আদলে, সেও একটা ধর্মীয় মৌলবাদের অংশ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে খারিজি মাদ্রাসা নিয়ে নানা প্রশ্ন তুলছে। তারা বলছেন যে এই খারিজি মাদ্রাসায় পঠন ব্যবস্থা সেভাবে হয় না, তার জন্য বন্ধ করে দেওয়ার একটা চিন্তাধারা করেছে। দেখুন, খারিজি মাদ্রাসা এইটা যদি আমি বলতে যাই তাহলে আজ অনেক কথা বলার আছে। এই কারণে বলি যে আচ্ছা, খারিজি মাদ্রাসাগুলো যেগুলো চলে সেগুলো স্বাভাবিকভাবে কোনো সরকারি অনুদানে চলে না, এবং খারিজি মাদ্রাসাগুলো যেগুলো চলে সেগুলো মানুষের দানে চলে। অর্থাৎ আমাদের ধর্মীয় একটা রীতি আছে যে আমাদের জাকাত হয়, যেটাকে অ্যাজ ইউজুয়াল আমরা ট্যাক্স বলি, ওটা রিলিজিয়াস ট্যাক্স। ওসুর আছে বা বিভিন্ন পারপাসের ধর্মীয় একটা ট্যাক্স নির্ধারণ আছে। এই ট্যাক্সগুলো নির্ধারণ কেন করা হয়েছে সেগুলো যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখব মানুষের মধ্যে যেন অর্থনৈতিক ক্ল্যাশ না থাকে, অর্থনৈতিক পরিকাঠামোটা সর্বস্তরের মানুষের একটা লেভেল পর্যন্ত থাকে। তার কারণে কিন্তু এই জাকাত ফাকাত ইত্যাদি ইত্যাদিগুলোর একটা সামাজিক গুরুত্ব রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সামাজিক অর্থটাকে যেন প্রপার ওয়েতে ইউজ হয়, যার কারণে একদিকে যেমন বিভিন্ন মিশনগুলো তৈরি হয়েছে, অনুরূপভাবে একটা ধর্মীয় পাঠদানের জায়গা হলো খারিজি মাদ্রাসা। তাহলে এই খারিজি মাদ্রাসাটাকে বন্ধ কেন করা হচ্ছে বা করার কথা কারা বলছে? খুব ইন্টারেস্টিংলি আমি আপনাকে একটা কথা বলি, যদি এর পশ্চাতে যদি আপনি ইতিহাসে চলে যান, তাহলে দেখতে পাবেন ভারতবর্ষের বুকে, আমি বলছি না, আবারও বলছি, এই কথাটা খুব ইন্টারেস্টিং। আপনারা ছোট্ট একটা ক্লিপ পেয়ে যাবেন যেখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে খারেজি মাদ্রাসা অর্থাৎ দারুল উলুম দেওবন্দের বিরাট অবদান রয়েছে, যে অবদান স্বয়ং আরএসএস এর নেই। এটা আমি বলছি না, কিন্তু তৃণমূল থাকাকালীন শুভেন্দু অধিকারী স্টেজে দাঁড়িয়ে বলছেন। আর আজকে সেই মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি বলছেন বা ওনার দল বলছে যে খারেজি মাদ্রাসাগুলো অপকর্মের জন্য। একটা মানুষের স্ট্যান্ড পয়েন্টটা আপনি একটু দেখুন, যে ভারতবর্ষ স্বাধীনতায় দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের যদি অবদান পড়তে যান, তাহলে বড় বড় সেখানকার মুহাদ্দিসদেরকে, যারা হাদিস বিশারদ, যারা কোরআনকে ব্যাখ্যা করেন, সেই সমস্ত মানুষগুলোকে মাল্টার নিঝুম অন্ধকারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেলে, যে জেল থেকে বেরোনোর জন্যে তাদের পিতা মুচলেখা দিয়ে বেরিয়ে এসছে, বা তারা যাদেরকে, যাদের আইডিওলজি। নতুন কি আইন আনছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, গুন্ডা দমন বিল। বিজেপি গুন্ডা দমন বিল আনছে, আরে ওরা আমাদের কি গুন্ডা দমনের ভয় দেখাচ্ছে? বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। ওদের দলের সভাপতি দেখছি 2-3 দিন আগে বক্তৃতায় বলছেন, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা মিটিং করতেন, হিন্দু মহাসভা মিটিং করতো, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাদেরকে ইটপাটকেল ছুটতো। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন বললে বিতর্ক হয়ে যাবে। আরে আপনি না বললেও আমরা জানি না,
ইতিহাসে লেখা আছে, ভারতের প্রত্যেকজন মানুষের হৃদয়ে লেখা আছে, ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের দল ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস, যাকে আপনি আজকে দাঁড়িয়ে গুন্ডা বলছেন। এটা অদ্ভুত পার্টি, আমাদের লজ্জা করে। এই পার্টি আজকে বাংলায় ক্ষমতায় এসছে, এই পার্টিকে ভারতে এরা বলছে বামপন্থীদেরকে নিষিদ্ধ করার কথা। এই ভারতে যদি কোনো দলের নিষিদ্ধ হওয়া উচিত, তাহলে বিজেপির নিষিদ্ধ হওয়া উচিত। যারা বলে নেতাজি নাকি গুন্ডা আর ওই গোপাল পাঠা নাকি বিপ্লবী, ওই দলটাকে, এই নোংরা দলটাকে ভারত থেকে তাড়ানো উচিত, সবার আগে নিষিদ্ধ করা উচিত। গোপাল পাঠাকে ভগবান বানিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বানিয়ে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইন দেখাচ্ছে। আর বলছে যে এই আইন কোনো রাজনৈতিক কর্মীর জন্য নয়, আরাবুল ইসলামের মতো, ওই কি বলে শওকত মোল্লার মতো, ওদিকে ওই একটা আছে কি ওই ওদের শেখ শাহজাহান সন্দেশখালীর, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। আরে ভাই, শেখ শাহজাহান শওকত মোল্লা তো এমনি জেল কাটছে, তাদেরকে জেলে ভরার জন্য আবার আইন এনে কি হবে? এখানে প্রশ্ন খালি ব্যক্তি শওকত মোল্লা, ব্যক্তি শেখ শাহজাহানের নয়। এরা জেল খাটছে মানেটা কি? শওকতের মতো, শেখ শাহজাহানের মতো অপরাধ যারা করবে তাদেরকে জেলে ভরার মতো আইন তার মানে ইতিমধ্যে রয়েছে ভারতের সংবিধানে মজুদ। এদেরকে জেলে ভরতে গেলে সেই আইন দিয়েই ভরা যায়, নতুন আইন লাগে না তার জন্য। নতুন আইন আজকে কেন আনা হচ্ছে? কোনো শওকত মোল্লার জন্য নয়, কোনো শেখ শাহজাহানের জন্য নয়, কোনো অপরাধীর জন্য নয়, প্রতিবাদীদের জন্য এই আইন আনা হচ্ছে। এটা বিজেপির রাজনীতি। এই বিজেপি অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে জেল খাটালো, রায় হয়ে গেল। আদালত থেকে কদিন আগে রায় দিয়ে দিল যে অরবিন্দ কেজরিওয়ালকে যে মামলায় জেল খাটানো হয়েছে মামলা খারিজ করে দিল আদালত, বললো এটা মিথ্যে মামলা ছিল, জাল মামলা ছিল। কি হলো? মাঝখান থেকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে কয়েক মাস জেল খাটিয়ে তার সরকারটাকে ফেলে দেওয়া হলো। প্রবীর পুরকায়স্থ আমাদের পার্টির এক কর্মী, আমাদের পার্টির এক কমরেড, 75 বছরের ওপর বয়স, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি জারি করেছিলেন, সেই এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই সময় আটক হয়ে জেল কেটেছিলেন।